বাংলাদেশের মানুষজন একটা সিম্পল সাধারণ জিনিস চেয়েছিল। সেটা কি? যেই জিনিসটা দেখে তারা আনন্দ পেয়েছে সেই জিনিসটা দেখে আমরাও আনন্দ পাই এবং সেটাকে আমরা সেলিব্রেট করি একসাথে। আজকে এত ফ্যান ওয়ার, এত তর্ক, এত ঝামেলা কেন চলছে? তার কারণ হচ্ছে কি সেইটা হয়নি। কিন্তু সেটা যে হয়নি সেটা কেন হয়নি, আর সেটা যে হয়নি সেটা কি খুব ভুল? আমরা আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং বেশ কিছু বড় বড় ইউটিউবার এবং তাদের বক্তব্য এবং তাদের কথা এবং এই যে অশান্তি চলছে, এই অশান্তির মূল কারণ কি সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। হ্যালো সবাই, আমার মা একটা খুব সুন্দর কথা বলে যে যখন দেখবে যে কোথাও ঝামেলা হচ্ছে সেই ঝামেলা দেখতে যাওয়ারও দরকার নেই, আবার সেই ঝামেলাতে গিয়ে উস্কানি দেওয়ারও কোনো দরকার নেই। আগুন যখন জ্বলছে আগুনের ওপর জল ঢালতে, না তো কি তাতে ঘি ঢালতে। যখনই কোনো কমিউনিটিতে কোথাও কোনো দুটো বড় ইউটিউবারের মধ্যে বা কিছু ইউটিউবারের মধ্যে যখনই ঝামেলা হয়, সেখান থেকে এনক্যাশ করার জন্য বা সেই ঝামেলার মধ্যে আরো উস্কানি দেওয়ার জন্য কিছু লোক চলে আসে এবং এটা খুব স্বাভাবিক একটা জিনিস। তার কারণ হচ্ছে গিয়ে যে আপনি সমাজের দিকে যদি ভালো করে তাকিয়ে যদি দেখেন তাহলে দেখবেন রাস্তাতে ধরো কোনো চোর ধরা পড়েছে বা দুটো লোকের মধ্যে ধরো মারামারি হচ্ছে, সেখান থেকে বাকিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে বাকিদের মধ্যেও মারামারি হয়। এটা তো সমাজের এক্সাম্পল। দাঙ্গা কিভাবে হয়? আমি বিশ্বাস করি 100টা মানুষের মধ্যে 30টা লোক থাকে চুতিয়া। সেটা ইন্ডিয়াতে হোক বা বাংলাদেশে হোক, আমি যদি ইন্ডিয়া আর বাংলাদেশকে ইকুয়াল যদি ধরি, যদি ইন্ডিয়াতে 100টা লোক যদি থাকে তার মধ্যে 30টা লোক হচ্ছে গিয়ে চুতিয়া, যদি বাংলাদেশে 100টা লোক যদি থাকে তার মধ্যে 30টা হচ্ছে গিয়ে পিওর চুতিয়া। এই 30-60খানা চুতিয়া মিলে ইউটিউব, ফেসবুক সমস্ত জায়গাতে বাংলাদেশকে গালাগাল দেবে, বাংলাদেশ ইন্ডিয়াকে গালাগাল দেবে। এবার এই যে 60টা লোক যারা অ্যাকচুয়ালি র্যাবিট কুকুর, এদের কোনো দেশ হয় না। এরা দাঙ্গা, ঝামেলা, অশান্তি, গালাগাল এই সমস্ত কিছু এরা ভালোবাসে। এই যে 60খানা র্যাবিট কুকুর, এই 60খানা র্যাবিট কুকুরকে নিয়ে কেউ কেউ বিজনেস করতে আসে আর কেউ কেউ উস্কানি দিতে আসে। এতদিন এই কাজটা করতো পলিটিশিয়ান, এখন সেই কাজটা করে ইউটিউবার। যদি কেউ আমার সাথে এগ্রি করেন, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারেন। একটা একটা করে জিনিসপত্রের মধ্যে ঢুকছে। এই কমেন্টটা দেখুন, এই ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে এবং ওর এই একটা কমেন্টে এই সমস্ত প্রবলেমের মেইন যে ঝাড় কোথায়, শিকড় কোথায় সেটা বুঝতে পারে। ওর কমেন্টের মধ্যে যেটা লিখেছে আপনারা রয়েছে, আপনারা পড়তে পারবেন। আমি বলছি যে অরিত্র জ্ঞান বাদ দিয়ে প্রত্যেকের কথার মধ্যে যুক্তি রয়েছে এবং সিনেমার মধ্যে খুঁত তো থাকবেই, সেটা নিয়ে বাকি সবাই কথা বলেছে। কিন্তু কাউয়া বিরিয়ানি, যেই সিনেমাটা ওই দেশে হিট, সেটাকে কাউয়া বিরিয়ানি বলে দিলে পরে সেই দেশের মানুষ তো খেপবেই। আমরা এই পয়েন্টে আসি, আপনাদের সবার পছন্দের একজন ইউটিউবারকে নিয়ে কথা বলি, অভরোজ আনপ্লাগড। ঠিক আছে, যদি আমাকে বলতে হয় যে সেরা রিভিউয়ারকে, আমি আরএনআরের নাম আমি সবার আগে করব। সে আমাদের মতো ডেইলি ভিডিও বানায় না, সে একজন অত্যন্ত ক্রিয়েটিভ মানুষ। সে বাংলাদেশে থাকে, সে 10 দিন 12 দিন মাসে সে 2-3টে ভিডিও দেয়। সে একটা লেজেন্ডারি মানুষ। আমি আরএনআরকে কনসিডার করি, যদিও আরএনআর অনেক সিনেমা নিয়ে কথা বলে না। সে শুধুমাত্র বড় সিনেমা যেটা সে দেখেছে, যেটা নিয়ে কথা বলা যায় সেটা নিয়েই সে কথা বলে এবং আমি মনে করি যে আরএনআর একদম ঠিক কাজ করে। সমস্ত ফিল্মের রিভিউ হওয়া উচিত নয়, সব ফিল্ম দেখা উচিত নয়, ঠিক আছে? কারণ দুনিয়াতে যা বিক্রি হচ্ছে সমস্ত কিছুই কনজিউমের জন্য কিন্তু নয়। তো আরএনআরকে আমি রিয়েলি রেসপেক্ট করি। এবার আমি এদেরকে বাদ দিয়ে আমি যদি বলি, আমাদের এই যারা রেগুলার মোটামুটি যারা ভিডিও করে তাদের মধ্যে অভরোজ আনপ্লাগড একটা মজার জিনিস আপনারা দেখবেন। অভরোজ আনপ্লাগডও কিন্তু এই সিনেমার যে ভুল দিকগুলো, যেইগুলো ভালো নয় সেগুলো কিন্তু বলেছে। কিন্তু অভরোজ আনপ্লাগডের কথা বলার ধরন, যে আমরা এটা চাইছিলাম, আমরা এটা মিস করেছি, মনে হয় এই জায়গাটাতে আরো কিছু দরকার ছিল, এই জায়গাটা দেখাতে পারলে পরে ভালো, বাক্য চয়ন, কথা বলার থ্রোয়িং, আমি কি টোনে কথা বলছি সেইটা ডিসাইড করে দেয় সমস্ত কিছু। একটা মানুষের কোনো জিনিস আপনার খারাপ লাগতেই পারে, তাকে আপনি ভদ্রভাবেও বলতে পারেন যে ভাই তোর এটা কিন্তু ভালো নয়, আমি সমর্থন করি না। কিন্তু আপনি যদি তাকে আক্রমণাত্মক ঢঙে গিয়ে যদি বলেন এই যে ভাই তুই কিন্তু একটা আস্ত বোকাচো, ঠিক আছে, তাহলে কিন্তু সে নিজেকে শোধরানোর বদলে কিন্তু খেপে যাবে। আপনি যদি অভরোজ আনপ্লাগডের রিভিউটা যদি দেখেন, রূপমস রিভিউটা যদি দেখেন, সাগর নীলের রিভিউটা যদি দেখেন আর অরিত্রর রিভিউ যদি দেখেন, এদের 4 জনের মধ্যে প্রত্যেক
প্রত্যেকের নিজের ইউনিক আইডেন্টিটি তো রয়েছে এবং চারজনের মাইন্ড সেট আপ কিন্তু পুরোপুরি আলাদা। অভ্রদ আনপ্লাগড যখনই কোনো সিনেমার, আজ অব্দি উনি ওনার চ্যানেলে কম সিনেমার রিভিউ উনি করেছেন। আমি ওনার ফিল্মের নলেজ কত দূর কি সেটা নিয়ে খুব একটা বেশি বুঝতে পারি না, কারণ উনি খুব কম ফিল্মের রিভিউ করেন। উনি বাংলা সিনেমারই রিভিউটা করেন, ঠিক আছে, খুব কম হিন্দি সিনেমার করেন, বিদেশের তো অলমোস্ট করেই না। কিন্তু আমি ওনাকে দেখেছি উনি প্রত্যেকটা রিভিউতে একটা সমতা বজায় রাখেন, ভালোটাকে ভালো বলার সময়, খারাপটাকে খারাপভাবে করার সময়। এবং যারা আমাকে চেনে অনেকদিন ধরে তারা দেখবে আমি কিন্তু আগে প্রচুর রুড ভাবে কথা বলতাম। রিসেন্টলি ইদানিং আমি একটুখানি ভদ্র হওয়ার চেষ্টা করছি, সেটা অভ্রদাকে দেখার পর থেকে, যে আমি একটা জিনিস বুঝি, চিৎকার করা, কোনো জিনিসকে ব্যাশ করা, এটা সাময়িক একটা শান্তি দেয় এবং এটা কিছু মানুষের অবশ্যই ভালো লাগে। পার্সোনালি আমি এটা খুব এনজয় করি, ভাবে কথা বলা, ইন্টেন্স ভাবে কথা বলা, রোস্ট করা, এবং আমি ইন ফিউচার রোস্ট করব। কিন্তু এই ম্যাটারটা এতটা সেন্সিটিভ হয়ে গেছে যে এটাকে নিয়ে আমার মনে হয় ঠান্ডা মাথাতে কথা বলা উচিত, এবং সেটা কিন্তু কাইন্ড অফ অভ্রদার ভিডিও থেকেই আমার ইন্সপিরেশনটা পাওয়া। এবার অনেকে বলতে পারে তুমি অভ্রদাকে কপি করছো। ভাই তুমি বলতে পারো, ঠিক আছে, আমি তাতে লাইকও করবো, লাভও দেবো, এবং তার তলায় আমি ওকে লিখে দেবো। ওকে না, দ্য থিং ইজ অভ্রদা কিন্তু সেই সেম কথাগুলো বলেছে যেই কথাগুলো রূপমও বলেছে, সাগনীলও বলেছে, আমিও বলেছি, বাকি ইউটিউবাররাও বলেছে। সিনেমাটার কোথায় খামতি রয়েছে এটা কিন্তু আমরা সবাই বলেছি, কিন্তু সব থেকে পোলাইটলি অভ্রদা বলেছে। সেই জন্য অভ্রদার ভিডিওর তলাতে গিয়ে কমেন্ট বক্স খুললেই দেখবেন অনেকে লিখেছে যে হ্যাঁ এইভাবে রিভিউ করতে হয়, নেগেটিভ পয়েন্ট তুমি বলো না কেন, কিন্তু ভদ্রভাবে কথা বলতে হয়। রূপমের যে ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে বা সেই রিভিউটার মধ্যে, আমি রিভিউর কথা বলছি, পরে কি রিপ্লাই টিপ্লাই ওগুলোর কথা কিন্তু আমি বলছি না। রূপমের যে রিভিউটা রয়েছে, একটা মানুষ যখন হতাশ হয় না, যখন একটা মানুষ কিছু এক্সপেক্ট করে গেছিল কিন্তু সে খুব হতাশ হয়, তখন তার মধ্যে একটা খেদোক্তি তৈরি হয়, সেটা থেকে কিছু কথা আসে। রূপমের রিভিউটা অনেকটা সেরকম, এবং রূপমের সাথে রিলেট আমি অনেক বেশি ভালো করতে পারি, কারণ আমার রূপমের কথা শুনে মনে হয়েছে যে সে রাইহান রাফির সিনেমার বা রাইহান রাফির স্টোরি টেলার, মানে যেভাবে উনি গল্প বলেন সেটার একটা ফ্যান, এবং রাইহান রাফির সিনেমার কিন্তু একটা ডার্ক জনরের কিন্তু উনি ফিল্ম বানান। আমার সেই ডার্ক জনরে ভাল লাগে, এবং রূপমের কথাবার্তা শুনে বা রূপমের আগের যে রিভিউ রাইহান রাফির ফিল্ম নিয়ে, সেগুলো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে একজন রাইহান রাফির ফ্যান হিসেবে সে যথেষ্ট হতাশ। এই হতাশটা আমিও, যেই জন্য আমি থাম্বনেলে লিখেছিলাম যে রাইহান রাফির এটা ওর্স্ট কাজ, সাকিব খানের এটা বেস্ট কাজ। ওকে, এবার আমরা সাগনীলের যখন আসি, সাগনীলের রিভিউর মধ্যেও দেখবেন ওই যে ব্যাপারটা, যে একটা জিনিস নিয়ে এতটা হাইপ তৈরি হচ্ছে, এতটা উন্মাদনা, দেখার সময় আলটিমেটলি কোথাও গিয়ে মনে হচ্ছে যে জিনিসটা হয়তো যতটা হাইপ ছিল, আপনি একটা জায়গায় বিরিয়ানি খেতে গেলেন, সেটার ব্যাপারে হাজারটা ভালো কথা শুনে গিয়ে দেখলেন যে না, তাদের বিরিয়ানিতে গোলমাল রয়েছে, বা হতে পারে আপনার টেস্টের সাথে ম্যাচ করছে না। আজকে এদের যে তিনজন, এদের যে রিভিউগুলো, তার মধ্যে কিন্তু তুফানকে কোথাও ছোট করা, হেয় করা, তাচ্ছিল্য করা, ব্যাশ করা সেগুলো কিন্তু ছিল না। সেগুলোর মধ্যে শুধু নেগেটিভ জিনিসটাকে পয়েন্ট আউট করা, এতটা হাইপে চলে গেছে, এক্সপেকটেশন বেড়ে যাওয়া, এক্সপেকটেশন মিট না হওয়া, এইটা নিয়ে কিন্তু ছিল কথাবার্তা। কিন্তু সমস্যাটা হয় কাউয়া বিরিয়ানি আর পিছিয়ে যাওয়াতে। একটা বক্সের মধ্যে এই গল্পটা ফেসবুক, ইউটিউবে বহু জায়গাতে বহু ভিডিও প্রেজেন্টেশন, অ্যানিমেশন পর্যন্ত রয়েছে। আমি বলি, উদাহরণ দিই, একটা বক্সের মধ্যে কালো পিঁপড়া রয়েছে, লাল পিঁপড়াও রয়েছে। ওকে, কেউ একজন এসে বাইরে থেকে বক্সটাকে ধরে ঝাঁকানি মারল, কালো পিঁপড়ারা লাল পিঁপড়ার ওপর ঝাঁপিয়ে পড়লো, লাল পিঁপড়া কালো পিঁপড়ার ওপর ঝাঁপিয়ে পড়লো, অনেক যুদ্ধ হলো, প্রচুর লোক মারা গেল। লাস্টে যারা বেঁচে রইলো তাদের মাথা শান্ত হওয়ার পরে তারা বক্সের বাইরের দিকে তাকে খোঁজার চেষ্টা করলো যে বক্সটাকে নাড়িয়েছিল কে। অরিত্রস জ্ঞান একজন বিশাল বড় মাপের রিভিউয়ার, সে খুব ভালো করে জানে যে আমার কথা থেকে কোট করে অনেক রকম ঝামেলা হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। সে তার ফেসবুকে তুফান দেখতে দেখতে কিছু পোস্ট করে, যেই পোস্টগুলো, প্রথম কথা, সিনেমা হলে কেউ ফোন চালায় না, সিনেমা দেখতে দেখতে কেউ পোস্ট লেখে না। ইন্টারভাল ব্লকে গিয়ে একটা যখন গ্যাপ হয় তখন তুমি একটা জিনিস পোস্ট করতে পারো, সেটা আমিও করি। যখন আমি কোনো সিনেমা যখন দেখি, ইন্টারভ্যালের সময় আমি ফেসবুকে আমি পোস্ট করি কুইকলি, খুব ছোট্ট। সেই পোস্টের মধ্যে দিয়ে এই যে খিল্লি, এই যে তাচ্ছিল্য করার যে ব্যাপারটা, সেটা খুব ক্লিয়ার ছিল। আমি রাইহান রাফির ইন্টারভিউগুলো রিসেন্ট কিছুদিন ধরে দেখছিলাম। লোকটা মাল্টিপল টাইম বোধহয় বলেছে যে আমরা কেজিএফ অ্যানিমালই বানাতে চেয়েছি, কিন্তু
কেজিএফ অ্যানিমালের মতন কিছু বানাতে চেয়েছি। এবং এই হোমাজ বা ট্রিবিউট, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এক একজনের কাছে এক এক রকম ইন্টারপ্রিটেশন থাকে। অ্যানিমেলের কিলিং যে যা মিউজিক সে ইউজ করেছে 10 থেকে 20 সেকেন্ডের জন্য, এরকম নয় থ্রু আউট দ্য এন্টায়ার ফিল্ম। আমার চোখে ওটা কপি, কিন্তু ওটা আবার এত বড় কপি নয় যেটা নিয়ে তুমি একটা বিশাল বড় ইস্যু খাড়া করতে পারো। আমিও আমার রিভিউতে বলেছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেক জায়গা থেকে ছোট 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 করে কিন্তু নেওয়া হয়েছে, এবং এটা সব থেকে বাজে দিক, এটা কপি। কারণ তুমি এক্স্যাক্ট জিনিসটা নিয়ে তুমি বসেই দিচ্ছ, তার মধ্যে একটুখানি টুইক করে। রায়হান রাফি নিজে তার ইন্টারভিউতে এটা ক্লিয়ারলি বলেছে যে অ্যানিমেলের মিউজিক ছাড়া বাকি সমস্ত মিউজিকে টুইক করা হয়েছে। এখন এই যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে সে একটা বিপরীত মেরুতে বসে থাকতে পারে, আমি একটা বিপরীত মেরুতে বসে থাকতে পারি। এটা একটা ক্রিয়েটিভ জিনিস, এটা একটা ক্রিয়েটিভ চয়েস, কিন্তু এটা নিয়ে যুদ্ধ লাগতে পারে না আনটিল আনলেস কেউ এসে সেটাকে খোঁচা মারে। অরিত্র যে পোস্টগুলো করেছে সেগুলো প্রভোকিং। ইভেন কি এই যে কথাটা লেখা, যদিও সে তো থাম্বনেল কদ্দূর বানাতে জানে আমার যথেষ্ট আইডিয়া আছে, কারণ আমাদের গোটা কমিউনিটির মধ্যে সব থেকে লেস ক্রিয়েটিভ, জঘন্য, অখাদ্য থাম্বনেল যদি কেউ বানাতে যদি পারে সেটা হচ্ছে কি অরিত্রস জ্ঞান। তার থাম্বনেলের মধ্যে বিন্দুমাত্র ক্রিয়েটিভিটি থাকে, কারণ সে জানে যে ক্রিয়েটিভিটি দিয়ে লোককে পুল আমি করবো না, কন্ট্রোভার্সি করে, লোককে প্রভোক করে, লোককে ইনস্টিগেট করে আমি আনবো। এবার সে এটা কেন করলো? এই যে দেশ পিছিয়ে দিচ্ছে, সিনেমা পিছিয়ে দিচ্ছে, এই ব্যাপারে আমি একটা কথা বলি। 1950 সাল, 1970 সাল, 1990 সালের সিনেমাতেও যেই হিরো ওরশিপ, হিরো ভার্সেস ভিলেন, গুড ভার্সেস ইভিলের গল্প বলা হয়েছে, সেই সেম গল্প 2024-এও বলা হয়। এগোচ্ছেটা কি সিনেমাতে? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এক্সিকিউশন। আমি কতটা কালের উপযোগীভাবে এক্সিকিউট করতে পারছি। সিনেমার গল্প চিরকাল এক থাকে। গ্যাংস্টার গল্প আগেও হয়েছে, এখনো হচ্ছে, পরেও হবে। একটা সিনেমা, সেটা বাংলাদেশের সিনেমাকে এগোচ্ছে না পেছোচ্ছে, সেটা ওইভাবে জাজ করাই যায় না। আর যদিও বা জাজ করা যায়, এইখানে আমি সিনে ব্রোদের কথা বলবো। রাজ যে পয়েন্টটা বলেছে সেটা অ্যাকচুয়ালি একটা ভ্যালিড পয়েন্ট। বাংলাদেশের ফিল্ম নিয়ে কিছু কথা বলি। রিসেন্টলি আমি ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, আরও কিছু সিনেমার, বাংলাদেশি সিনেমার ট্রেলার দেখছিলাম। তার কারণ আমার কিছু বাংলাদেশি অডিয়েন্স আছে, তারা পাঠায়। কৌশানি রিসেন্টলি বোধহয় ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, দ্য কিলার, বা অনন্ত জলিলের কিল হিম, ঠিক আছে, এই সমস্ত ফিল্মের ট্রেলার কেউ কেউ আমাকে পাঠায় এবং বলে দাদা রোস্ট করো। আমি রোস্ট করি না। তার কারণ কি, এই যে বাংলাদেশ ফিল্ম ফেডারেশন, ফ্র্যাটার্নিটি, বা ওদের ওখানের ইন্ডাস্ট্রি কিভাবে ওয়ার্ক করে, এটার ব্যাপারে ডিটেইল কিছু ভিডিও ইউটিউবে আমি দেখেছি। এই জন্যই বোধহয় যে বাংলাদেশের ফিল্ম আপনি যদি দেখেন, আর ওয়েব সিরিজ যদি দেখেন, চরকির ওয়েব সিরিজ যদি দেখেন, কোয়ালিটির আকাশ পাতাল পার্থক্য, বিকজ অফ দ্য ইনার পলিটিক্স। যেটা নিয়ে বারবার সিনেব্রোসের রাজ বলেছে যে তুফান সিনেমাটা কিন্তু এখানে এই ফিল্ম ফেডারেশনের যে করাপশনটা রয়েছে সেটার এগেনস্টে একটা চ্যালেঞ্জের মতো, যে আমার কাছে পয়সা রয়েছে, আমি কাজ জানা লোককে দিয়ে কাজ করাবো, সেটা আমার দেশের মাটিতে না পেলে বাইরের মাটিতে গিয়ে আমি করাবো। কিন্তু আলটিমেটলি ফিল্মের সোলটা তো এখানকারই, গল্প তো আমি এখানকার মানুষদেরকে ক্যাটার করে একটা বাংলাদেশি প্রেক্ষাপটেই তো আমরা করছি। কিন্তু হ্যাঁ, তুফানে লোকেশন, যে কলকাতার লোকেশন দেখে বুঝতে পারা যায় যে এটা ঢাকা নয়। এই যে জিনিসটা, এটাকে মেকআপ দেওয়ার কিছু একটা করা উচিত ছিল, বাট অনেক কাজ এরকম থাকে যেটা করা উচিত থাকলেও করতে পারা যায় না পরিস্থিতির জন্য, টেকনিক্যাল পরিস্থিতির জন্য। আমি এখানে ইন্টেনশনের কথা বলছি না। আমি আজকে চাইলে ফোন বাদ দিয়ে একটা ক্যামেরা নিতে পারি, আমার ভিডিওর কোয়ালিটি আরও বাড়বে, কিন্তু আমি ইউটিউব থেকে আর্ন করি না। আমার কাছে টাকা রয়েছে, কিন্তু টাকা যদি আমি লাগাইও, আমার ইউটিউব চ্যানেলের আর্নিং বিশাল কিছু নয়, এটা একটা ইনভেস্টমেন্ট। আদৌ কি আমি রিটার্ন পাবো, সেই জন্য আমি করছি না। কিন্তু ফোনের মধ্যেই আমি চেষ্টা করছি যে যতটা ভালো দেখতে পাওয়া যায়, তাই কখনো অ্যাঙ্গেল চেঞ্জ করছি, কখনো লাইটিং চেঞ্জ করছি। এখানে কেউ কেউ আছে টিউবের ফ্যাটে আলোতে ব্যাকগ্রাউন্ডে 4টে পোস্টার চিপকে কথা বলতে বসবে। আমার কথাটা শুনে অনেকটা অরিন্দম শীলের মতো হয়ে গেল না? তবে এগুলো না প্রিটেনশন। তোমার ঘরে তোমার ব্যাকগ্রাউন্ডে 4টে ফিল্মের পোস্টার চিপকানোর পরে তাদের মতো ফিল্ম বানানো, ওই টপিকটা তো অনেকই দূরে। তুমি ফিল্ম দেখে এইটুকুনি বেসিক জিনিসপত্র বোঝোনি যে কি করে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে হয়, আর তুমি বোঝোনি না এই যে কাউয়া বিরিয়ানি বলা, এইটা থেকেই কিন্তু মেন ঝামেলাটা শুরু হয়েছে। যেটার কথা আমি বললাম যে এই কমেন্টটাতে পুরো যুদ্ধ শেষ হয়ে যায়। তুমি যখনই খাবারের সাথে ফিল্মের তুলনা করছো, খাবার তো হ্যাঁ, ফিল্মকে খাবারের সাথে তুলনা করা যায়, আমি করেছি বহুবার, বাট খাবারের সাথে আবার কিন্তু মানুষের সম্পর্ক রয়েছে। তুমি একটা দেশের মানুষের খাদ্যাভ্যাস নিয়ে খোঁটা দিয়ে
তাদের অর্থনৈতিকভাবে দুর্বল হওয়াটার মধ্যে কোথাও গিয়ে তাদের মান সম্মানে তুমি গিয়ে খোঁচা মারছো, তাদের জাত্যাভিমানে গিয়ে তুমি খোঁচা মারছো। আজকে আমি যদি একটা ছেলেকে যদি বলি যে ভাই তুই শাহরুখ খানের পাঠান দেখিস, তুই তো ছাপড়ি, সে কিন্তু পাঠানকে খারাপ বলার দিনে ক্ষিপ্ত হবে, শুধুমাত্র সেটা নয়, সে তখন ভাববে যে আমি মুসলিম বলে আমাকে অপমান করলো, আমি শাহরুখ খানের ফ্যান বলে আমাকে অপমান করলো। কেন? মানুষ তার পোশাক আশাক বেশভূষা যেরকমই হোক না কেন, মানুষকে তুমি যদি গিয়ে বলো যে এটা তুমি করো না, এটা তোমাকে বাজে দেখায়, তাহলে সে রিয়েলাইজ করবে যে এটা তোমাকে বাজে লাগে। তুমি যদি তাকে বলে দাও ছাপড়ি, তার আরো বেশি জেদ বেড়ে যাবে। এই শাসনগুলো ছোটবেলাতে স্যার বাবা মারা আমাদের সাথে করেছে, শিখিয়েছে, বুঝিয়েছে। কোন কথাতে লোকে খেপে যায় আর কোন কথাতে তুমি তার চোখে তার ভুলটা ধরিয়ে দেবে, সেই কথার বাক্য চয়ন, শব্দ চয়ন চিরকাল আলাদা হওয়া উচিত। এবারে কোয়েশ্চেনে আসি যে অরিত্রটা করলো কেন। একটা সিম্পল ব্যাপার, লোকে ভিউ তো চায় আর চ্যানেলে চায় ট্রাফিক, যে আমার চ্যানেলে প্রচুর লোকজন আসবে। আমাদের এখানে প্রচুর ডেসপারেট লোকজন আছে, যত বড় বড় ফিল্ম আসে সেইগুলোর রিভিউ অরিত্রকে অন্য চ্যানেলে করতে হয়, তার চ্যানেলে ট্রাফিক তো আসছে না। এবার এই ট্রাফিককে টেনে আনতে হবে, সেই জন্য আমি এরকম কিছু একটা ইনস্টিগেটিভ কিছু একটা বলি যেটা থেকে প্রবলেম শুরু হয়। এই জিনিসটা শুধু অরিত্র নয়, এই জিনিসটা সমস্ত ইউটিউবাররা করে। এই জিনিসটা একটা সময় আমিও করার চেষ্টা করেছি, যে অ্যাটেনশন পাওয়ার জন্য। ঠিক আছে, আমার এই ভিডিওর তলাতে দেখবে অরিত্রর ফ্যানেদের কি রেটে খিস্তির বন্যা থাকে। ঠিক আছে, নাও দ্য থিং ইজ, যারা খিস্তির বন্যা করবে তাদেরকে আমি একটাই প্রশ্ন করব, কেন আমি রূপম, সাগর, নীল, অভ্রদ, আনপ্লাগড এদেরকে ভালো বলছি, আর কেন অরিত্রর কথাটাকে আমি ইনস্টিগেটিভ বলছি? আমি কিন্তু অরিত্রকে এখনো অবধি খারাপ বলিনি, যদিও অরিত্রর সাথে আমার যা যা প্রবলেম হয়েছে বা আমি তার ব্যাপারে যা যা জানি, তাতে আমার তো তাকে নিয়ে কথাই বলা উচিত না। ঠিক আছে, তার সাথে আমার সম্পর্ক যথেষ্ট খারাপ এবং জেনুইনলি খারাপ। এরকম নয় যে দুদিন বাদে ভালো হয়ে যাবে, পা চাটাচাটি হবে, দু চারটে মিষ্টি কথা হবে, এটা তো এই জন্মে তো কোনোদিন হবে না, পসিবলও নয়। আর কেন সেই হিস্ট্রিতে যদি ঢুকি, তাহলে ভাই মারামারি হবে, শুধুমাত্র ভারবাল অব্দি এইখানে কিন্তু জিনিসপত্রটা আটকে থাকবে। নাও দ্য থিং ইজ, এটা অরিত্রর জায়গায় অন্য কেউ হতে পারে। এইরকম ইনস্টিগেট করা কথা, এইরকম প্রভোকিং কথা কারোরই বলা উচিত নয়। যদি আমাদের এখানকার সিনেমা হয় যেখানে এরকম ইস্যু না হতে পারে, ইট ওয়াজ ওকে। একটা বাজে সিনেমাকে, আজকে টাইগার শ্রফের সিনেমাকে আমি যদি আজকে বলি যে তস্য বালের সিনেমা, তাহলে হয়তো অতটা প্রবলেম হবে না, কারণ সেটা সত্যি সত্যি তস্য বালের। কিন্তু আজকে ধুম করে তুফানকে তস্য বালের বলে দিলে পরে তোমাকে সিম্পল একটা জিনিস বুঝতে হবে, যে তাদের দেশ থেকে আজ অব্দি যত সিনেমা এসছে তাদেরকে তো তাদের মতো করে দেখতে হবে না ভাই। আজকে বাংলাদেশের একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, ইন্ডিয়াতে এতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের থেকে যথেষ্ট পিছিয়ে রয়েছে টেকনিক্যাল অ্যাসপেক্টের দিক থেকে। সেখান থেকে একটা ভালো সিনেমা, একটা প্রপার ওয়েল এক্সিকিউটেড ফিল্ম, যেটা সিনেমাটোগ্রাফি ঠিক আছে, যেটাকে দেখতে একটা সিনেমার যে লুক, একটা প্রিমিয়াম ফিল রয়েছে, সেটাকে নিয়ে ধুম করে তুমি এরকম একটা মন্তব্য করে দিলে পরে আজকে বাংলাদেশের নিউজ মিডিয়া থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে সবাই অরিত্রকে গালাগাল দিচ্ছে। এবং এদের মধ্যে যে সবাই অরিত্রকে গালাগাল দিয়ে ঠিক কাজ করছে এরকমও না, কেউ কেউ তো পিওর অপরচুনিটির জন্য ওয়েট করছিল, যে এরকম কিছু বললে সেটার এগেনস্টে আমি কথা বলে আমি হিরো সাজবো। এরকম প্রচুর রয়েছে। অরিত্র যখন চেঙ্গিজ নিয়ে নেগেটিভিটি যখন করেছিল আমাদের এখানে 1 বছর আগে, তখন প্রচুর ইউটিউবার সেটাকে বেস করে অনেক কথাবার্তা বলেছে। তাদের মধ্যে সবার সব কথা ঠিক ছিল না। আমাদের এখানে ওই শাকিল না সাকিব একজন ইউটিউবার আছে, সাহিল ঠিক আছে, সাহিল বলে একজন ইউটিউবার আছে, সে অরিত্রকে একটা রিপ্লাই দিয়েছিল, জঘন্য রিপ্লাই। ওর কথার কোনো মাথা মুন্ডুই নেই, ও বোঝেইনি কি নিয়ে ইস্যু হয়েছে। চেঙ্গিজ বাজে বলা কি নিয়ে ইস্যু হয়নি, চেঙ্গিজকে বাজে বলার পরে চেঙ্গিজের ইনফরমেশন রিভিল করে দিয়েছিল অন্য একটা ভিডিওর মধ্যে এসে, এবং করেই যাচ্ছিল। সেখানে থাম্বনেলে অন্য সিনেমা, অন্য হিরোর ছবি চিপকিয়ে অ্যাকচুয়াল ভিডিওর মধ্যে চেঙ্গিজ নিয়ে ইনফরমেশন রিভিল করে দিচ্ছিল। আবার পরে দম দেখিয়ে বলতে হচ্ছে স্পয়লার, এটা কি গোয়েন্দা ফিল্ম? স্পয়লার শুধুমাত্র গোয়েন্দা ফিল্মের হয় না, স্পয়লার সমস্ত ফিল্মেরই হতে পারে। তুমি ফিল্মটা দেখে জানবে তাতে কি ঘটনা প্রবাহ হবে, কেউ আগেই সেটা তোমাকে এসে বলে দিল, তো তুমি কি করবে? স্পয়লার শুধুমাত্র ডিটেকটিভ ফিল্মের হয়, গোয়েন্দা ফিল্মের হয়, থ্রিলার সিনেমার হয়, এরকম নয়। যাই হোক, চেঙ্গিজের সময় এসব নিয়ে বিস্তারিত হয়েছে। এবং আজকে যারা ভাবছেন না যে অরিত্র সাকিব খানকে নিয়ে এরকম বললো, ইন ফিউচারও বলবে, বিশ্বাস করুন 1 বছরের মধ্যেই সাকিব খানের কাছে পুরো ভালো হয়ে যাবে। এটা অরিত্রর ধর্ম। প্রথমে কোনো জিনিসকে নিয়ে হেট্রেড ছড়িয়ে অ্যাটেনশন পায়, হেট্রেড যে কারেন্সির মতো কাজ করে অনলাইন দুনিয়াতে, এটা ভালো ইউটিউবার মানে যারা এরকম অ্যাটেনশন গ্যাদার করতে এক্সপার্ট হয় না, যারা প্রভোক করে ট্যালেন্টকে
কিছু নেই, ঠিক আছে। ট্যালেন্ট এখানে একটাই, যে প্রচুর ইনফরমেশন, সেই ইনফরমেশন রয়েছে, ওটাকে তুমি ট্যালেন্ট বলতে পারো, কিন্তু প্রেজেন্টেশনে কোনো ট্যালেন্টের পর্যন্ত নেই। এবারে আমাকে কি করতে হবে, যে আমাকে একটা কোনো কন্ট্রোভার্সি খাড়া করতে হবে ভাই। অরিত্র কোন ইউটিউবারের সাথে কি করেছে, বা সে এখনো অব্দি কি করে এসছে, সেগুলো নিয়ে তো আমি আমার চ্যানেলে এর আগেও কথা বলেছি। আজকে টপিকটা পুরোপুরি ডিফারেন্ট। আমি আজকে এখানে অরিত্রকে ব্যাশও করতে আসিনি, আমি শুধুমাত্র রুট কজ অ্যানালিসিস করতে এসেছি, যে সমস্ত প্রবলেমটা শুরু থেকে হয়েছে আর প্রবলেমটা এখন যাচ্ছে কোন দিকে। এখানে এখন দুটো দেশ, উপমহাদেশ ঝামেলাপত্র চালু হয়ে গেছে, এবং এই ঝামেলাপত্র নিয়ে কথা 22 মিনিট হয়ে গেছে, আমি পুরো এখানে শেষ করতে পারলাম না। কিন্তু একটা জিনিস বুঝুন, ইউটিউবারের জন্য আজকে আমাদের এপার বাংলার সবাইকে হেনস্থা করা হচ্ছে। প্রত্যেকটা পেজ রূপম সাগর নীলকেও অ্যাটাক করছে, বাজেভাবে অ্যাটাক করছে। জিতের ফ্যান বেসকে অ্যাটাক করা হচ্ছে, জিতকে অ্যাটাক করা হচ্ছে। আমাদের মতো ছোটখাটো ইউটিউবার তাদেরকেও কমেন্ট বক্সে অ্যাটাক করা হচ্ছে একটা লোকের একটা ইনস্টিগেশন থেকে। কৌটোটা কে নাড়িয়েছে? ভেতরে যুদ্ধের সময় কালো লাল পিঁপড়া দুজনেই ছিল। কৌটো কে নাড়িয়েছে? তার কাছে না গিয়ে একজনের জন্য সবাইকে সাফার করানো হচ্ছে। এবং এটা দেখে আমার সত্যিই মনে হচ্ছে, ওই যে ছিল না যে 8খানা মানে 10টা আপেলের মধ্যে একটা পচা আপেল রাখলে পরে সবাই খারাপ হয়ে যায়। ওয়েল, আমরা আপেলের মতো নই, আমরা কেউ এরকম প্রভোকেটিভ কথাবার্তা বলিনি, কেউ আমরা ইনস্টিগেট করতে চাইনি। ফিল্ম রিভিউ তুফান রোস্ট করার মতো ফিল্ম না, তাহলে পরে আমি করতাম, ঠিক আছে। যেরকম রোস্ট আমি করে থাকি অনেক ফিল্মকে, তুফানের ইন্টেনশন ভালো ছিল, এক্সিকিউশন ভালো নয়। একটা ইউটিউবারের জন্য সবাইকে সাফার করানো হচ্ছে, এবং শুধুমাত্র অরিত্র নয়, এই ফ্যান ওয়ারের পেছনে, এই জিৎ আর সাকিব খানের ওয়ারের পেছনে যেই সমস্ত ইউটিউবাররা দায়ী, তারা তো প্রত্যেকে আমাদের দেশের এবং বাংলাদেশেরও কিছু রয়েছে। এদেরকে নিয়ে আমি পরে কখনো কথা বলবো, যদি তোমরা চাও শুনতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেউ পুরোটা হয়তো দেখছো, কিন্তু আমি খালি এটাই বলবো, একজনের জন্য সবাইকে জাজ করো না, একটা মানুষের জন্য গোটা একটা দেশকে গালাগাল দিও না। কারণ এখনো সুস্থ চিন্তার মানুষ রয়েছে। ঠান্ডা মাথায় ভাবতে শেখো, বুঝতে শেখো, আর ঠিক লোককে ঠিক কথাটা বলো। সে ওখান থেকে বিলং করে বলে কলকাতার সমস্ত রিভিউয়ার খারাপ, এটা যদি তুমি বলো, তাহলে এই দাঙ্গার কিন্তু তুমিও একটা অংশ। তাই কি বলছো ভালো করে ভেবে চিনতে মেইন পয়েন্টে কথা বলো। বারবার আমি এটা বলি সবাইকে, মেইন পয়েন্টে আসো। সবাই দোষী নয়, সবাই একটা লোকের মতো নয়। আজকে ওই একজন রিভিউয়ারের জন্য আমাদের সবাইকে কথা শুনতে হচ্ছে, সেটা বাংলাদেশের মানুষরা বুঝতে পারছে। প্রচুর কমেন্ট পড়ছে, এই কমেন্টটা অনেক লম্বা, এই কমেন্টটা আমি এখানে দিয়ে দিলাম। এই কমেন্টটা অনেক লম্বা, এই দাদা বাংলাদেশ থেকে বিলং করে, এবং তিনি পুরো ক্লিয়ার করে বুঝিয়ে বলেছেন এই কমেন্টের মধ্যে দিয়ে, যে একজনের জন্য তোমাদের সবাইকে সাফার করতে হচ্ছে। আমি মানুষকে অনুরোধ করব, এই জিনিসটা বোঝো, এই জিনিসটা বোঝো, এবং ইন দি পাস্টও যদি যাও না, এটা তোমরা ক্লিয়ার ইন্ডিকেশন কিন্তু দেখতে পাবে, কারণ এরকম ঘটনা ইন দি পাস্টও হয়েছে। ওকে, আপাতত এত অবধি, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।